নমস্কার। আমাদের বিশেষ অতিথির অনুষ্ঠানে অনেক রকমই অনুষ্ঠান আমরা দেখাই, অনেক অতিথি আমাদের এই অনুষ্ঠানে আসেন, কিন্তু আজকের যে বিশেষ অতিথির অনুষ্ঠানে যে ব্যক্তিটি এসেছেন তার একাধিক গুণ রয়েছে, একের মধ্যে অধিক বলা চলে। আর তার পাশাপাশি তিনি মানুষ গড়ার কারিগর। একদমই আপনি যা ভাবছেন সেটাই। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শিক্ষক শুভ্র শঙ্কর নাগ। শুভ্রবাবু, আপনাকে অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা এই বিশেষ অতিথির অনুষ্ঠানে আজকে যে বিষয়গুলি জানতে চাইব, প্রথমে আপনার থেকে যে বিষয়টা জানতে চাইব, কেমন আছেন বলুন। এই মুহূর্তে খুব ভালো নেই, এটা যদি তুমি এক কথায় বলো ভালো নেই। চারিদিকে যে পরিস্থিতি, বিশেষ করে ওই আরজি করকে নিয়ে আমরা ভীষণ রকম একটা ক্ষোভের মধ্যে আছি। প্রত্যেক মুহূর্তে প্রত্যেক জায়গাতেই প্রায় প্রতিদিনই নিয়ম করে হাঁটতে হচ্ছে, মিছিলে থাকতে হচ্ছে, মানুষের পাশে মানুষের ক্ষোভ। যেহেতু আমরা ন্যায় অন্যায় শেখাই, মানুষ গড়া কারিগর তুমি প্রথমে বলে, সুতরাং আমাদের এটা বেসিক দায়িত্ব মনে হয় এই সময়কে যতটা সম্ভব সমাজের এই দ্রোহকাল, এই ক্ষোভটাকে তার সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত রাখা। শুরুতেই জানতে চাইবো যে আপনি তো শিক্ষকতা করেন, তার সঙ্গে আপনি কবিতা লেখেন, গানও করেন। এই শিক্ষকতার পাশাপাশি এই কবিতা লেখা বা গান করা, এই বিষয়গুলোর সঙ্গে মানে কিভাবে, কোন সময় ঠিক এই বিষয়গুলোর সঙ্গে জড়িয়ে গেলেন? হ্যাঁ, জড়িয়ে পড়লেন। এটা তো আমার একদম ছোটবেলা থেকেই জড়িয়ে থাকা। আমি বিশ্বভারতী থেকে পড়াশোনা করেছি, তার আগে করোনেশন স্কুল, এবং এই গোটা আমার এই জার্নির মধ্যে দিয়েই নানান সময় কবিতা, গান, অন্যান্য আরও যেসব লেখালেখি, কুইজিং যেগুলোই হয়েছে সেগুলোর সঙ্গে জড়িয়ে পড়েছি। এবং একটা সময় এসে গানের একটা দল আমাদের স্বপ্নের ফেরিওয়ালা, সেটা তৈরি হয়েছে, যার একটা অ্যালবাম আছে কসমিক হারমোনি থেকে, অনেক স্বাদের অ্যালবাম করেছিলাম 2010-এ। আর আমার কবিতার বই আছে গোটা 5 হ্যাঁ। তো এগুলো নিয়ে থাকি আমি। আমার প্রায় বেঁচে থাকাটা এটাই মূলত, যদি বলো পেশাগত অবসর শুধু বলবো না, মানে আমি সারাক্ষণ বেঁচে থাকি এইভাবে। মানে শিক্ষকতাও মধ্যে এগুলোই আমাকে জাগিয়ে রাখে, বাঁচিয়ে রাখে। মানে একটা গান, একটা কবিতা, এগুলো না থাকলে ঠিক আমি নিজেকে মৃত মনে হয়। আচ্ছা, এই যে স্বাধীনতা সংগ্রামেতে গান, কবিতা একটা বিশালই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, সেই সময়কার যে গুরুত্বটা ছিল কবিতা বা গানের মধ্যে, এখন সেই সংগ্রামী বা প্রতিবাদী গান বা প্রতিবাদী কবিতা কোথাও কি হারিয়ে গিয়েছে? না না না, এটা সবসময় একটা কমিউনিকেশনের জায়গা থেকে, মাধ্যম থেকে তোমার মনে করবে যে একটা গান, একটা ছবি, একটা কবিতা, একটা সিনেমা অনেক বেশি কথা বলতে পারে। একটা মিছিলের থেকে একটা কবিতার লাইন অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সেই জন্য এইগুলো শক্তিশালী মাধ্যম, এবং মানুষকে খুব ভীষণ রকমভাবে জাগানোর ক্ষেত্রে, তুমি যেটা বললে যে গোটা স্বাধীনতা সংগ্রামের যুগে শুধু একটা বন্দে মাতরম ধ্বনি ভাবো। সংগ্রাম একটু আগে আপনি বললেন আরজি করে যে ঘটনা, আমরা দেখেছি বারংবার একটা গানকে হাইলাইট করা হচ্ছিল, পথে এবার নামো সাথী, পথে হবে পথে না। এখন অরিজিৎ সিং এর গানটা হচ্ছে আর কবে। ফলে বুঝতেই পারছো যে একজন এরকম একজন প্রথিতযশা সঙ্গীত শিল্পী একটা গানকে, এবং তার লিরিক্সটাও অসাধারণ, নিজেই সেটা লিখেছেন, কিভাবে নাড়িয়ে দিয়েছেন সব জায়গায়। যে গত পরশু দিন যে ধর্ণামঞ্চ গোটা রাত জুড়ে ধর্মতলাতে হয়েছিল, যেখানে সমস্ত শিল্পীরা ছিলেন, তারা ওই গানটা বারবার বাজাচ্ছিলেন। ফলে এর যে কমিউনিকেশন, এর যে শক্তি, এটাকে আমরা অস্বীকার করতে পারবো না, এবং এটা চিরকাল ছিল, আগামী দিনে থাকবে। মানে মেশিন গান, স্লোগান এবং গানটাও অনেক বেশি বুলেট ছড়াতে পারে। একেবারে আপনার লেখা কিছু কবিতা যদি বলেন। এটা তো কবিতার বই আমি আনিনি, এখন এটা বলা খুব মুশকিল, তাহলে আমাকে আবার সেই ফেসবুক থেকে দেখে বলতে হবে, ওটা আপাতত থাক। বেশ। আচ্ছা, আগেকার দিনে যে দেখা যেত ছাত্র এবং শিক্ষকদের মধ্যে একটা যে সম্পর্ক, তখনকার দিনের যে সম্পর্ক এবং বর্তমানে ছাত্র এবং শিক্ষকের মধ্যে সম্পর্ক, কোথাও গিয়ে কি মনে হয়েছে দুটোর মধ্যে অনেক পার্থক্য তৈরি হয়েছে? দেখো, মানে এই অভিব্যক্তি, বিবর্তন, মানে অভিব্যক্তি বলছে, অভিযোজন, বিবর্তন, এই শব্দগুলো যাই বলি না কেন, এগুলো তো সময়ের সঙ্গে সঙ্গে প্রত্যেক মুহূর্তে কোথাও না কোথাও একটু করে পাল্টায়। কিন্তু কোথাও আবার এক জিনিসও থাকে, শাশ্বত এলিমেন্টগুলো সঙ্গে সঙ্গে যায়। ফলে প্রত্যেকটা প্রজন্মই বলে আমাদের সময় এগুলো করেছিলাম, এখন তো সেটা হয় না। আমি এইভাবে ভাবি না। সময়ের সমস্ত প্রভাব তো এই সম্পর্কের মধ্যে নিশ্চিতভাবে পড়বে।
আমি যেরকমভাবে আমার করোনেশন স্কুল বা আমি বিশ্বভারতীতে সেখানে দাদা দিদি বলতে হয় সমস্ত অধ্যাপক অধ্যাপিকাকে, যে সম্পর্ক আমি নিয়ে এসেছি, আমার এখনও ছাত্রছাত্রীদের সঙ্গে আমি সেইভাবে, মানে স্কুলিংটা খুব জরুরি। আমি যেভাবে বড় হয়েছি আমি সেটাই তো, সেই মূল্যবোধ সেই সমস্ত এলিমেন্টটি নিয়েই বড় হয়েছি, সেটাকে আমি আমার পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত করার চেষ্টা করি। ফলে শাশ্বত ব্যাপার থাকে। আবার সময় নিরিখে ধরো আগে আমরা একজনকে দেখতাম সাইকেল, মানে কোনো ছাত্র যদি আসতো স্যার যাচ্ছেন, আগে থাকলে আমি বহুবার নেমে যেতাম, বহু স্যার বলেছে এভাবে নামিস না রাস্তাঘাটে, এখন নামে না। তার মানে খুব অবজ্ঞা করছে, অসম্মান করছে, এটা ভাবারও কোনো জায়গা নেই। মানে এই শ্রদ্ধার সম্পর্ক, ভেতরের ভালোবাসা, এটা তো খুব নিবিড়, এটা আমরা টের পাই নানান সময় যখন বহুদিন পরে কোথাও দেখা হলো। এরকম আমি পাসপোর্টের একটা ডিআইবি গিয়েছিলাম এর মধ্যে আমার ছেলের জন্য, সেখানে আমারই এক ছাত্র ছিল, সে অসাধারণ, আমার ভালো লাগলো। হ্যাঁ, এবং আমি খুব মানে বললাম যাদেরকে পড়িয়েছি, যাক একটা দারুণ জায়গায় আছে, মেরুদণ্ড সকলে বিকিয়ে দেয়নি, এটা আমার জয় সেদিনকার মনে হলো। তো এরকম প্রত্যেক জায়গাতে হয়। আবার কিছু তো মানে দুর্ভাগ্যের মধ্যেও পড়তে হয়, দুঃখ থাকে। মানে গাছ যেমন তৈরি হয় মাঝে মাঝে আগাছা থাকবেই, এটা একটা কবিতার লাইন। একেবারে আগেকার দিনে যে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে সম্পর্ক ছিল, আপনি একটু আগে বললেন সম্পর্ক, হ্যাঁ পরিবর্তন তো হয় না কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু বর্তমান যুগে যে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে, বা যে জিনিস দেখা যাচ্ছে বারংবার, শিক্ষক বা যে সমস্ত গার্লস স্কুলের কথা বলছি যেখানে যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা শিক্ষকদেরও বিরুদ্ধে অভিযোগ আসছে যে শ্লীলতাহানি, মানে এটা একটা সত্যিই খুবই অপমানজনক এবং অসম্মানজনক একটি শব্দ। কিন্তু শিক্ষকের সঙ্গে ছাত্রের সম্পর্ক কি এরকম হওয়া উচিত? বাবা মার পরেই শিক্ষককে স্থান দেওয়া হয়, প্রশ্নাতীত ট্রেইন ফিলোসফার গাইড বলা হয় শিক্ষক কুলকে। ফলে এটা এরকম কোনো ব্যাপারই নেই। হ্যাঁ, নানান জায়গায় পচন ধরেছে, তার কিছু অংশ হয়তো শিক্ষক সমাজকে স্পর্শ করেছে। মানে কি কারণে এই পচনটা হচ্ছে? এটা তো সার্বিকভাবে একটা মূল্যবোধের শিক্ষার একটা অবনমন হয়েছে। সমস্ত কিছু, তার সিলেবাস বলো, তার পঠন পদ্ধতি বলো, এবং এ ব্যাপারে রাষ্ট্রের একটা বড় দায় আছে। রাষ্ট্র কি চাইছে খুব আদর্শবান মানুষ হয়ে উঠুক। কারণ ক্ষমতার তো জায়গায় সবসময় ওই উদয়ন পণ্ডিতের অসাধারণ সিনেমা হীরক রাজার দেশে ওরা যত জানে তত কম মানে। ফলে এটা তো তুমি বুঝতেই পারছো যে এই জায়গা থেকে যা কিছু সিলেবাস এখন তৈরি হচ্ছে, যত কিছুই, তার মধ্যে আমার যেটা পরিষ্কারই মনে হচ্ছে যাতে মেরুদণ্ডটা নড়বড়ে হয়, দুর্বল হয়, সেই চেষ্টাই হচ্ছে। খুব আদর্শবান মানুষ হবে, ফাটাফাটি করে লড়াই করবে। দেখো না, আমাদের কোনো কিছু হলে শিক্ষক একটু প্রতিবাদের জায়গায় নড়লে পারেই সরকার হাজার ফরমান, হাজার সার্কুলার দেয়। অথচ যেটা বুঝছে না যে এই মানুষগুলো যদি এরকম হয়ে যায় তাহলে রাষ্ট্রের বাকি স্তরের সব মানুষই নষ্ট হয়ে যাবে। কারণ আমাদের হাত দিয়ে তো প্রত্যেকটা স্তরের মানুষ পৌঁছায়। মানে যে সিনেমায় ব্ল্যাক করে সেও কোনোদিন কোনো একটা শিক্ষকের কাছে, যে পুলিশ। এবং আমাদের বিদ্যুৎ স্যার বলছিলেন হসপিটালের যে আমি বোধহয় ভালো করে পড়াতে পারিনি, এই জন্য তিনি আত্মশুদ্ধি দিবস হিসাবে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসটাকে এবার উদযাপন করতে যাচ্ছে, উপবাসে থাকতে চাইছে। আমরাও তার সঙ্গে সমব্যথী, আমরাও ভাবছি সত্যিই বোধহয় পড়াতে পারছি না, নিজেদেরকে খুব রকমভাবে প্রশ্ন করছি, লজ্জা লাগছে, খুব লজ্জা লাগছে। ওই যে বললাম গাছ আর আগাছার সমস্যা সমাজের সব স্তরে, এটা থেকেই যাচ্ছে। কিন্তু এই শিক্ষক শ্লীলতাহানির ঘটনা, যে প্রশ্নটা বলছিলেন সেই ঘটনাটা, এক সেকেন্ড আমি একটু জল খেয়ে নিই। আমার স্কুলেই দুর্ভাগ্যজনকভাবে এরকম একটা অভিযোগ এসেছিল, একজন ছাত্রী করেছিল, এবং সে একজন শিক্ষককে তার ল্যাবে, মানে শিক্ষক তাকে জড়িয়ে ধরেছিল, কিন্তু সে সেটা শিক্ষক বলেই খুব খারাপ ভাষায় বলতে পারেনি। সে বলেছিল যে স্যার আমাকে হাগ করেছে। হাগ অনেক মিষ্টি শব্দ, এটা দিয়ে এই কথাটার গুরুত্ব বোঝা যায় না। কিন্তু আমি বলতে চাচ্ছি যে ও কিন্তু অভিযোগটা তীব্রতর জায়গায় সব প্রকৃত শব্দবন্ধে করতে পারেনি, মানে একটা শ্রদ্ধার জায়গা, মানে কত কঠিন যে জায়গাটা আমি বলতে চাচ্ছি, এই ধরনের অভিযোগ। কিন্তু সমাজের সব স্তরে মেয়েরা সুরক্ষিত নয়, এবং তার নিজস্ব পরিমণ্ডলে পারিবারিক জায়গাতেই সবচেয়ে বেশি তার উপরে অত্যাচার হয়। তোমরা যারা জানো এই বিষয়ে, ব্যাড টাচ গুড টাচ আমাদের পড়াতে হচ্ছে। ফলে আমাদের পুরুষতন্ত্র, আমাদের মগজের মধ্যে একটা সিংহ বাস করে, আর মেয়েদেরকে সবসময় সে হরিণ মনে করে,
শিকারের মতো, এবং সুযোগ পেলে সে শিকার করে। এটা শিকার করতে আমার লজ্জা নেই, মানে এই তালব্যস্য না, শয়বয় দীর্ঘের শিকার করতে আমার কোনো অসুবিধা নেই। একেবারেই, কারণ একটু আগে বললেন যে গুড টাচ ব্যাড টাচ, এটা কিন্তু একটা শিক্ষালয় থেকেই কিন্তু এটা ছাত্রছাত্রীদেরকে শেখানো হচ্ছে উচিত, এবং সেখানে যে শিক্ষা দান করছে তার থেকে তো এই বিষয়টা একেবারেই কাম্য নয়। সে শিক্ষা দান করছে মানে সে যে বিষয়টা জানে, কিন্তু সেই যদি এই পদক্ষেপটা নেয়, সে যদি এরকম একটা অশ্লীল কাজকর্ম করে, তাহলে বাচ্চারা পড়াশুনো করার জন্য সেখানে সে নিরাপদ নয়। মূল কথা, বাইরে বেরোতে পারবে না, সবচেয়ে বেশি জায়গায় সে নিরাপদ থাকার কথা, এটাই তো দুর্ভাগ্যজনক। একেবারে বাড়ির পরে যেখানে বলা হয় যে বাবা মার পরে যেমন শিক্ষাগুরুকে জায়গা দেওয়া হয়, সেরকম বাড়ির পরেই কিন্তু একটা স্কুল বা বিদ্যালয়, সেখানেই কিন্তু সেই জায়গাটাকে সুরক্ষিত বলা হয়, কারণ সেখানেই ছাত্রছাত্রীরা সুরক্ষিত। কিন্তু সেখানে যদি সুরক্ষা নাই থাকে, তাহলে কিভাবে একটা ছাত্রী মনের জোর নিয়ে সেখানে যাবে? মানে আমাদের তো মগজের মধ্যে, পুরুষদের মধ্যে পুরুষতন্ত্রটা এত গভীরভাবে প্রথিত হয়েছে, তুমি মাতৃতান্ত্রিক ব্যবস্থা এটা দেখতে পারবে না। সেখানে এই ধরনের শ্লীলতাহানি, রেপ, আরও মহিলাদের উপরে অসম্মানজনক ব্যাপারটা হয় না, কারণ ওর মধ্যে এটা নেই। আর আমাদের পুরুষতন্ত্রের মধ্যে আমরা যে গালাগালি করি, কথা, নানান রকম উদাহরণ দিই, সব কিছুর মধ্যেই আসলে মহিলাদেরকে অসম্মান করা হয়। এবং এটা এই যে বললাম যে পাঠ্যক্রম, সিলেবাস, সেখানে এই ব্যাপারের উপরে কোনো হাইলাইট করা নেই, দারুণভাবে কিছু করা নেই, বেসিক জায়গায় কোথাও আঘাত দিচ্ছে না। এবং রাষ্ট্র আসলে একটা পুরুষ, রাষ্ট্রের ক্ষমতা নগদাত, সেও একটা পুরুষ, সেই অর্থে সেইটার এগেনস্টে যেতে পারে না। আর একটা বিষয় জানতে চাইবো, এই যে সরকারি স্কুলগুলোতে শিক্ষার একটা অবনতি তৈরি হয়েছে, বাবা মারা বলেন বাচ্চাদেরকে পড়ানোর ক্ষেত্রে সরকারি স্কুলে দেবো না, বেসরকারি স্কুলে দেবো, কারণ সরকারি স্কুলে পড়াশোনা হয় না। এই কথাটা কি সত্যিই যুক্তিযুক্ত? মানে যুক্তিযুক্ত জায়গাটা তো আসেই না। আমি বলছি যে এটা একটা খুব একটা প্রাসঙ্গিক জায়গা। আমি কালকে একটা মিটিংয়ে ছিলাম সমগ্র শিক্ষা মিশনে, সেখানকার স্যারও খুব চমৎকার করে এই কথা বলছিলেন যে উত্তর দিনাজপুরের পরিসংখ্যান দিয়ে যে ফিনান্সিয়ালি আমাদের উত্তর দিনাজপুর কিন্তু অনেকগুলো জেলার তুলনায় প্রায় 18 নম্বরে বা এরকম জায়গায় আছে অর্থনৈতিক জায়গায়, কিন্তু তার প্রাইভেটাইজেশন, শিক্ষার যে বেসরকারীকরণ, ব্যক্তিগত উদ্যোগে যে অর্থ দিয়ে পড়া সরকারি শিক্ষার বাইরে, সেটা খুব সাংঘাতিক বাড়ছে। ফলে দুটো কিন্তু উল্টো টেন্ডেন্সিগুলো, অর্থনৈতিকভাবে সচ্ছল নয়, অথচ শিক্ষার ক্ষেত্রে এই ড্রাইভটা দিচ্ছেন তাদের বাবা মারা। কেন দিচ্ছেন সেটাই তোমার প্রশ্ন। এর তো অনেক জটিল জটিল উত্তর আছে, এটা এইটুকু পরিসরে, বা আমি এই ব্যাপারে একদম বিশেষজ্ঞ হিসেবে নিজেকে ক্লেম করতে পারি না। যেটুকু বুঝতে পারি যে অর্থ আসছে, মানুষ যেটা ভাবতে চাচ্ছে পুঁজির একটা জায়গায়, যে আমি অর্থ দিয়ে, প্রথমত জায়গায় যে অর্থ দিয়ে আমি আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করব। এবং আমার স্কুলের বা যে কোনো স্কুলের তুমি যদি পরিসংখ্যান নাও, তাদের ছেলে মেয়েকে তারা ইংরেজি এবং বেসরকারি মাধ্যম দুটোতে দিয়েছে। আমি আমার ছেলেকেও বাংলা মাধ্যমে বেসরকারি স্কুলে পড়িয়েছিলাম। তার কিছু নির্দিষ্ট কারণ আছে, যদিও এটা অজুহাত হিসাবে তুমি বলতে পারো, আমি কোনো ব্যাখ্যায় এটা আমি মানে নিজেকে বলছি না। সরকারি স্কুলে পড়ানোটাই আমার উচিত ছিল এবং সবারই উচিত, কারণ যে গাছটাতে আমি বসে আছি সেই গাছটা যদি আমি কাটি, তাহলে কোনো, আমি প্রাইমারি স্কুলে পড়া ছেলে, আমি ওই ছালা নিয়ে যেতাম, আমাদের কথায় চট নিয়ে যেতাম, এরকম ঝাড় দিয়ে যেতাম আমার স্কুলে যেটা ছিল। তা আমার স্কুলিং কিন্তু ওই যায়, কিন্তু আমার ছেলে সময়, পারিপার্শ্বিকতা, অনেক কিছু পাল্টেছে, সেভাবে বড় হচ্ছে, কিন্তু ওই জায়গা নেই নিশ্চিতভাবে। তাহলে কি সে সরকারি স্কুলে সত্যি শিক্ষকতার মান পড়ছে? এইটা শুধু এইভাবে একটা স্ট্রেট ওয়েতে বলা যাবে না, কারণ বহু ভালো ভালো বিদ্যালয়, যেমন আরেকটু আগে একজনের সঙ্গে কথা হচ্ছিল যে আমাদের যে গার্লস স্কুল আছে, তার যে প্রাথমিক স্কুলটা রয়েছে, সেখানে আমার এক ভাইও চাকরি করে, আরও অনেক আছে যেখানে অভিনব নানান প্রক্রিয়া নেওয়া হচ্ছে, নানান কিছু হচ্ছে, তার পাশেও অনেক জায়গায়, এইগুলো শহরের মধ্যে হচ্ছে, কিন্তু গ্রামাঞ্চলে হয়তো হচ্ছে না কোথাও জায়গায়, হয়তো সেই জায়গাটাতে মানে সরকারি স্কুল ছাড়া আর কোনো স্কুল নেই বলে বেসরকারিকরণ আমি দেখতে পাচ্ছি না। কারণ আমি এটা আসলে বলতে চাচ্ছি যে পুঁজি একটা বোঝাচ্ছে, মগজে এটা করছে যে সরকারি মানেই খারাপ, এটা একটা বোঝানো হচ্ছে, এবং আমার এর পেছনে রাষ্ট্রেরও দায় আছে। সে ওই দায় আসলে ঝেড়ে ফেলতে যাচ্ছে। নতুন কোথাও রিক্রুটমেন্ট হচ্ছে না, রিক্রুটমেন্ট করতে গিয়ে দীর্ঘদিন কেস কাবাডি, তোমরা জানছো কীরকম ঘটনা, সে নিয়ে আর বিস্তারিত তো লজ্জার কথা কিছু বলাই নেই। এসএসসি হয় না, আমি এসএসসির দ্বারা গর্বিত, আমি প্রথম ব্যাচ এসএসসি, হ্যাঁ, আমি সেকেন্ড হয়েছিলাম। ফলে আমি কিন্তু সরাসরি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়েছিলাম, আমি পাইনি।
মানে এটা আমার কাছে খুবই ভাগ্য। এরকমভাবে আমাদের সময় একটা বিপ্লব হয়েছিল এই রিক্রুটমেন্ট ব্যবস্থা, সেটা পিছিয়ে গেছে। ফলে যারা যাচ্ছে তাদের সন্দেহ যাচ্ছে, মানুষের অর্থ দিয়ে পাচ্ছে, এই শিক্ষকরা কি করবে? এটা একটা বড় কারণ। আর ওটাও একটা পুঁজির দবদবানি কিন্তু আছে। রাষ্ট্রও চাইছে আমার হাত থেকে শিক্ষা টিক্ষার, এসব তো অ্যাকচুয়ালি কোনো প্রোডাক্টিভ কিছু সেই অর্থে পাওয়া যায় না এখান থেকে, কারখানা নয়। কিন্তু এটা যে কত বড় গুরুত্বপূর্ণ মানুষ গড়ার কারখানা, যেটা সব জায়গায় গিয়ে তার প্রভাব পাওয়া যায়, এটা কোথায় মূল্যায়ন এইভাবে করা যায় না টাকা আনা পায়ের হিসাবে। ফলে রাষ্ট্র ভাবছে এটা একটা লস আইটেম। একেবারে আমরা এই বিষয় নিয়ে আসবো, কিন্তু তার আগে সময় হয়েছে ছোট্ট একটা বিরতির। সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম শুভ্রবাবু, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এই যে আপনি বলছিলেন যে শিক্ষক দুর্নীতি বা শিক্ষক ঠিকমতো এখন আর রিক্রুট হয় না। অনেক সময় আমরা এই রিসেন্ট দেখেছি যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পুরো প্যানেল বাতিল করে দিয়েছে, এবং কোথাও গিয়ে এখন শিক্ষকতা করলে প্রথমেই প্রত্যেকটা মানুষের মধ্যে এখন ধারণা আসে যে আচ্ছা উনি শিক্ষকতা করছেন, তাহলে কি উনিও কি টাকা দিয়ে চাকরি পেয়েছেন? এই ভাবনাটা তৈরি হয়েছে একটা সাধারণ প্রত্যেকটা মানুষের মনে তৈরি হয়েছে ভাবনাটা। তো সেক্ষেত্রে কোথাও গিয়ে আপনি একজন শিক্ষক হিসেবে কি বলবেন এই বিষয়টা? আমি তো প্রথম ভীষণ রকম লজ্জা পাচ্ছি, এই যে একটা কনফিউশন এবং একটা প্রশ্ন তৈরি হয়েছে, এবং সেটা মানে খুবই জাস্টিফাইড জায়গা আছে যে এরকমভাবে তৈরি হচ্ছে, দেখছে মানুষ, পড়ছে সংবাদপত্র, মানুষ অনেক বেশি সচেতন। ফলে তারা নিশ্চিতভাবেই প্রশ্ন করবার অধিকার তাদের রয়েছে যে ফাঁকা ওএমআর দিয়ে কী করে চাকরি পেয়েছে। সব তো প্রকাশিত হয়ে গেছে মোটামুটি, কিন্তু সঠিক বিচার এখনও হচ্ছে না, সেই জন্য প্যানেল বাতিল করতে হচ্ছে। একটা ওই খড়ের গাদায় সূচ খোঁজবার মতোই বোধহয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। জানি না এটার কত দূর কী হবে। আবার আমরা নিয়মিত এসএসসি, এবং আমার সবচেয়ে কষ্ট যেটা বারবার আমি বলি, আমার যে ভালো ভালো ছাত্রগুলো বছরের পর বছর বেরিয়েছে, যাদেরকে আমরা বলেছি যে খুব ভালো করে পড়াশোনা করে এবং তারা অধ্যাপনার জায়গায় বা শিক্ষকতার জায়গায় এরকম মহান পেশাকে বাঁচার জন্য খুব উদ্গ্রীব ছিল, সেভাবে পড়াশোনা করেছে, তাদের সামনে কোনো সুযোগ নেই, ভবিষ্যৎ নেই। এটা একটা ভয়ঙ্কর জায়গা। সেই জন্য প্রত্যেক মুহূর্তে ছাত্রছাত্রী আর স্কুলে কলেজে কোথাও যেতে চাইছে না। প্রচুর সিট ভ্যাকান্ট থাকছে, প্রত্যেকটা স্কুলে সংখ্যা কমে যাচ্ছে প্রত্যেক মুহূর্তে। আমি যেহেতু নিউজ সংক্রান্ত বিষয়ে আমি গতকালই একটা খবর দেখছিলাম, যেখানে ছাত্রছাত্রীরা অভিভাবকরা অভিযোগ করছেন যে স্কুলে শিক্ষক নেই, অথচ প্রচুর ছাত্রছাত্রী, দুজন শিক্ষক দিয়ে সম্ভব হচ্ছে না ক্লাস চালানো, তারপরেও সেখানে কোনো রিক্রুটমেন্ট নেই। সেক্ষেত্রে এখানে তো ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটা একেবারেই তলানিতে চলে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে সরকারও ভাবছে না এই বিষয়গুলো নিয়ে, তাহলে তাদের ভবিষ্যৎটা ঠিক করে দেওয়ার দায় কার? এটা তো গোটা সমাজেরই দায়। কারণ তুমি যদি সমাজ, যদি যাদের নির্বাচিত প্রতিনিধি তাদেরকে এই কথা না বলতে বোঝায়, তুমি বাজেটে ভাবো না কেন শিক্ষা খাতে কত % টাকা দেওয়া হয়, এটা অভিমুখ দেখলে তুমি ভাববে। জিএসটি, আমি একটা পরিসংখ্যানে দেখেছিলাম যে হীরা কেনাবেচার উপরে 2% জিএসটি, আর আমাদের যে এই লেখালেখির যে ইয়েগুলো, যে আমাদের এক্সারসাইজ বুক যেগুলোকে আমরা বলি, খাতাপত্র, সেগুলোতে 18% জিএসটি। এটা থেকে তোমার তো পরিষ্কার যে আমরা কোন দিকে যেতে চাচ্ছি, তাই না? এটা থেকে বোঝা যাচ্ছে। আমি তো বারে বলছি যে এই যে পুঁজি, এই যে রাষ্ট্র ব্যবস্থা, এদের যে ক্ষমতা, এর যে শক্তির, এটার বিরুদ্ধে লড়াই তো আমাদেরকে নানানভাবে করতে হবে, তার অধিকারকে ছিনিয়ে দিতে হবে। আমাদের একটা সংবিধান আছে, সেখানে কীরকম গুরুত্ব দেওয়া আছে শিক্ষার উপরে আমরা জানি, কিন্তু আমরা কোথায় দেখতে পাচ্ছি? আমাদের এত ছেলে আন্দোলন, রাস্তায় বসে আছে, যোগ্য প্রার্থীরা চাকরি পাচ্ছে না, আমরা কতজন নড়ে চড়ে বসছি। ফলে তুমি যা কাজ করবে তার ফল তোমাকে ভোগ করতেই হবে। এই লড়াইয়ের পথ, এটা একটা ভীষণ, আজকে আমরা সবচেয়ে লজ্জিত এবং বিব্রত যে শিক্ষকের যে একটা বড় ইমেজ ছিল, সমাজ গড়ার কারিগর, মেরুদণ্ড, যাই বলো না কেন, একটা তার সম্মান, প্রভাব, প্রতিপত্তি সব জায়গায় অসাধারণ, কিন্তু সেটা ক্রমাগত ক্ষয়িষ্ণুতার দিকে যাচ্ছে, খুব খারাপ জায়গায় যাচ্ছে। এটার মধ্যে হয়তো আমরা, বা হয়তো কেন, বাস্তবতায় অনেক শিক্ষক দায়ী, এটা যেমন সত্যি কথা, কিন্তু তার পারিপার্শ্বিক অনেক এলিমেন্ট আছে, অনেক বিষয়বস্তু আছে, সেগুলো দায়ী। কিন্তু সমাজ তো এটা করবে না, সরাসরি আঙুলটা শিক্ষকদের দিকে তুলবে, এবং এটা যতক্ষণ না শিক্ষকরা নিজেরা ঘুরে দাঁড়াতে পারছে ততক্ষণ এই অভিযোগ নিয়ে তাকে বাঁচতে হবে।
আরও একটা বিষয় আমি অনেক সময় শুনেছি যে বাবা মাদের থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন তাদের অভিভাবকরা দাবি করেন সরকারি স্কুলে ঠিকমতো পড়াশোনা হয় না, কথাটা কি ঠিক? এটা তো ধরো ব্যতিক্রমী জায়গা, বহু জায়গায় হয়তো অনেক গলদ রয়েছে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার রয়েছে, কিন্তু এটা দিয়ে মনে হয় এই ব্যাপারটা হয় না। যেরকম আমি এখন আমার স্কুলের ক্ষেত্রে দেখছি যে প্রতিদিন আমার 162 জন একটি সেকশনে আছে 10-এর, হ্যাঁ, সেখানে নিয়মিত 30-40 জন আসছে, বাকি এতজন আসছে না। এবং তারা কি ওই সময় দারুণ কোথাও পড়াশোনা করছে, অসাধারণ কিছু করছে? তাহলে তারা যখন রোটেট হয়ে আবার যখন আসলো তখন পড়া ধরতে গেলে আমি টের পেতাম এই অনেক দারুণ আছে, কিছু বলার আগে সে উত্তর দিয়ে দিচ্ছে। এটা কিন্তু আমি দেখছি না। ফলে এই যে সময়টা কেন, এটার পেছনে অভিভাবকরাই উত্তর দিতে পারবে। আমরা তো আমাদের চেষ্টা চালাচ্ছি, প্রতিদিন নির্দিষ্ট করে নির্দিষ্ট সময়ে যেতে পারি, কিন্তু ওই যে বললাম যে তোমার পুঁজি, আমি কিনে নিতে পারি 10টা টিউটর, বাইরে আমি পড়ে নিতে পারি, তুমি কি করে ঠেকাতে পারো? তো খোলাবে না। স্কুলে তো পড়ার না, আমি বাইরে পড়াশোনা করছি, টিউশন আছে তো, বা বাবা মা টিউশন দিয়েছে, টিউশনে পড়ে নেবো। কিন্তু ওখানে কোনো রোবট টিউশন দিচ্ছে না, একটা মানুষই দিচ্ছে একেবারে। এবং সেই মানুষটার যে মনে হয় বিদ্যালয়ে যিনি পড়ছেন তিনি কোনো অংশেই কম নন, তার প্রতি শ্রদ্ধা রেখে তিনিও ভালো পড়াতেই পারেন। অফলাইনে পড়াচ্ছেন নিশ্চয়, অনলাইনে দেখা গেছে অনেক কিছু গল্প হয়েছে, কিন্তু পড়াশোনা হচ্ছে না। আজকের পেপারে আনন্দবাজারে আছে যে আমেরিকাতে মোবাইলের উপরে অনেক নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। ফলে এই অসুখ, এই বিদ্যালয়ে না যাওয়া, আমি মনে হয় যে স্কুলিং যে কথাটা আমরা বলি, বিদ্যালয়ে না গিয়ে নিয়মিত পড়াশোনা না করে কোনো জাতি কোথাও উঠতে পারবে না, তাহলে বিদ্যালয় ব্যবস্থা টিকে থাকতো না। এ রাষ্ট্র পুঁজি যতই চেষ্টা করুক প্যারালালি একটা ব্যবস্থাপনা গড়ে তোলার, সেটাও আসলে একটা বিদ্যালয়, সেখানেও স্কুলিং হয়। তুমি স্কুলে গেলা না, বাড়িতে বসে থেকে তুমি ভাবলা পড়াশোনা হয়ে যাবে, এটা হতে পারে না, হতে পারে না। এবং প্রত্যেকে তার ফাঁকির জায়গাটা ধরা পড়বেই এক না একদিন। আগেকার দিনে একটা আগ্রহ ছিল, ছাত্রছাত্রীদেরও আগ্রহ ছিল ছেলে মেয়েদের স্কুলে গিয়ে শিক্ষা দান করবে, শিক্ষা নেবে, এবং টিচাররাও সেখানে সমানভাবে চেষ্টা করতো যে বিনামূল্যে বা যে কোনোভাবে শিক্ষা যাতে দান করা যায়। প্রথমের দিকে আগ্রহ ছিল, মাঝখানের দিকে আগ্রহটা কিছুটা বাড়ে, কারণ সরকারের পক্ষ থেকে অনেক রকম উদ্যোগ নেওয়া হয়, কন্যাশ্রী, আরও একাধিক স্কুলের মধ্যে মিড ডে মিল চালু করা হয়, যাতে ছাত্রদের স্কুল ছুট যে ব্যাপারটা, সেই ব্যাপারটা যাতে না হয় আর কি, ছাত্রছাত্রীরা যেন যাতে স্কুলে যায়। এখন সেই বিষয়টা অনেকটাই কমে গিয়েছে, যত দিন যাচ্ছে ছাত্রছাত্রীদের স্কুলের প্রতি আগ্রহটা একেবারেই কমে যাচ্ছে। স্কুল ছুটের পেছনে একাধিক কারণ আছে, তার মধ্যে একটা কারণ আমার চোখে যেটা মনে হয় যে পাশ ফেল তুলে দেওয়া। এই যে ক্লাস 8 পর্যন্ত পাশ ফেল তুলে দিল, এর ভয়াবহ পরিণতি হলো গ্রামের ক্ষেত্রে। গ্রামীণ মানুষেরা ফার্স্ট লার্নার, তারা তো আসলে ওই প্রোগ্রেস রিপোর্টটা দেখে বুঝতে পারতো, তারা তো বাড়িতে কীরকম কোথায় কী পড়া হচ্ছে, কতটা খাতা দেখে স্যার কী বলেছেন, এটা বুঝতে পারে না স্বাভাবিকভাবেই। ফলে তাদের প্রোগ্রেস রিপোর্টটাই তাদের কাছে একটা বড় জায়গা। এখন দেখেছি আমার তো পেয়ে যাচ্ছে, যেমন করে পাস, ঠিক আছে। ফলে তার সচেতনতার জায়গায় কিন্তু এটা ধরা পড়ছে না। ফলে ওই গ্রামীণ ক্ষেত্র, পিছিয়ে পড়া মানুষেরা তথাকথিত সমাজে, তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। শহরের একজন ছেলে মেয়ে, প্রতিষ্ঠিত বাবা মার সন্তান, তাদের কিন্তু এই সমস্যা নেই, মূলত নেই। তারা অনেক ফার্স্ট সেকেন্ডের জন্য লড়াই করছে, অনেক এগিয়ে থাকা, তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা যাচ্ছে না। ফলে আমি যে ক্লাসে যাকে পড়াচ্ছি, ধরো ক্লাস 7-এ পড়াচ্ছি, বহু ছেলে মেয়ে ঠিকমতো লিখতে এবং পড়তে জানে না, মানে সিঁড়ি ভাঙা অঙ্কের মতো। যে ক্লাসে থাকা উচিত ছিল সে সেই ক্লাসে নেই, তাকে তুলে কোলে করে উঠিয়ে দিচ্ছে উপরের জায়গায়। কি হবে সে? কিন্তু আমাদের ক্লাসে আমি বুঝি যে তার কত কষ্ট হয়, সে তখন ডিস্টার্ব করে, একে খোঁচায় ওকে খোঁচায়, সে তো আমার সঙ্গে কমিউনিকেট করতে পারছে না। হ্যাঁ, আমার কথাগুলো তার কিছুর মাথার উপর দিয়ে যাচ্ছে, কারণ ওগুলোর সঙ্গে সে একেবারে পরিচিত হচ্ছে না কোনোভাবে, লেখাটা বুঝতে পারছে না। ফলে এইটা একটা বড় কারণ, যদিও এটা কারণ একটা মাত্র কারণ এটা বলছি না, আরও নানান ধরনের কারণ আছে, কিন্তু এইটা সবার আগে সরকারের ঠিক করা উচিত। পড়াশোনার মধ্যে এরকম মনে হয়, সেক্ষেত্রে আপনি একজন শিক্ষক হিসেবে এটা মনে করেন যে পাস ফেলটা আবার ফিরিয়ে আনা উচিত প্রত্যেকটা স্তরে। কারণ জীবনের উপরের স্তরে যখন চাকরির পরীক্ষা বলো বা যে কোনো জায়গায়, সেখানে তো বাদ দেওয়ার জন্য বসে আছে লোকে, সেখানে তো কাউকে মার্সি করছে না, এরকম বলছে না যে যতজন পরীক্ষা দিল ততজনই পাস, বা লটারি করে আমি খুঁজে বার করলাম, এরকম নয় তো, এটা হচ্ছে না তো। তাহলে তাদের ক্ষেত্রে এরকম বোকা বোকা নিয়মের মানে কি? খুব চাপের মধ্যে পড়ে যাবে বলে এইসব ভাবা হয়েছিল। মানে ব্যাপারটা একদম আমেরিকার জায়গায় বসে আছে। এবার আমেরিকার আমার দেশ তো এক নয়,
এই জন্যই হয়ে যাচ্ছে, গুলিয়ে যাচ্ছে। একটা যে শিক্ষার মডেল ফলো করার চেষ্টা হচ্ছে নানান রকম, শুধু পরীক্ষার পরীক্ষা, আজকে এই সিলেবাস কালকে পাল্টে দিচ্ছে, আজ সেমিস্টার অমুক স্টার। এই যে ক্লাস 11-এর সেমিস্টার পদ্ধতি, আমাদের কোনো কাউন্সিল দেখাতে পারবে না যে ওই পদ্ধতিতে যেটুকু সময় পাওয়া যায় তাতে কোনো সিলেবাস শেষ করা যায় কিনা, অসম্ভব, কোনো দিন হবে না। তার ফলে কী হবে, ওটা বলেই দিচ্ছে যে তুমি টিউশনি পড়ো, তুমি বাইরে সময় কাটাও। এবং আরও মজার বিষয়, আমরা যখন পড়াশোনা করতাম আমাদের একটা মিলিত 11-12 মিলে এইচএস ছিল, ফলে আমরা দুটো ক্লাস ঠিক করে করতাম। এখন এই যে আলাদা করে দিল, 11 তো কিছু নেই, ওটা ফাইনাল তো 12-এর হবে, স্কুলে যাওয়ার দরকার নেই, প্র্যাকটিক্যালের দিন যাব সায়েন্সেরা। এটা একদম ধ্রুব সত্য, সব জায়গায় গ্রহণযোগ্য একটা ব্যাপার। তাও স্কুলে যাওয়ার প্রবণতাটা ছিল, কিন্তু এখন যেহেতু 11-12টাকে আলাদা করে দেওয়া যায়, 11টাতে ক্লাস যায় না, ছাত্রছাত্রীরা যায় না। এটা তুমি বোঝো, আমি বুঝি, ওনারা বোঝেন না। আমাদের যে শিক্ষক প্রতিনিধি, যে স্তরে যাদের উপরে এই দায়িত্ব, তারা বোঝেন না। কারা তৈরি করে এসব নিয়ম? এটাই তো সবচেয়ে আশ্চর্য। জেনেও যদি নাম বোঝার ভান করি, কিছু করার নেই। আমাদের হাতে সময় খুব কম, শেষ প্রশ্ন একটি করতে চাইবো। এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলির হাল এত খারাপ, সেক্ষেত্রে একজন শিক্ষক হিসাবে আপনার কি মতামত, কিভাবে হাল ফেরানো উচিত? না, হাল ফেরানোর মধ্যে পরিকাঠামোগত দিক দিয়ে কিন্তু এখন বিদ্যালয়গুলো অনেক উন্নত হয়েছে, অনেক বেশি, তার বিল্ডিং, অনেক কিছু চাকচিক্য, সমস্ত কিছু হয়েছে। এবং একটা স্কুলের মূল তো একটা ব্ল্যাকবোর্ড, চক আর একজন মাস্টারমশাই। মাস্টারমশাইয়ের সংখ্যা কমে গেছে পরিকাঠামোগত দিক দিয়ে, ছাত্রছাত্রীর প্রতিদিন অভাব করছে। আর যেটা হচ্ছে স্কুল যাওয়ার প্রবণতা, শেখার আমার যে আগ্রহ, সেটা কমে যাচ্ছে, কারণ তারা পৌঁছে কোথাও যেতে পারছে না। সে করে কি করবে? এসব বার হয়ে কি হবে? স্কুল ছুট হচ্ছে, বিভিন্ন জায়গায় তারা পরিযায়ী শ্রমিকে রূপান্তরিত হচ্ছে প্রচুর পরিমাণে, এবং উচ্চশিক্ষার জন্য কারো আগ্রহ থাকছে না। হাতে কলমে ব্যবসা ইত্যাদি ব্যতি রেখে স্কুল করে একটা মাস্টারমশাই বা সরকারি চাকরি পাওয়ার যে জায়গা, মেধা এবং মননের পরিপ্রেক্ষিতে তার যোগ্যতা অনুসারে, সেটা কোথাও থাকছে না। একটা হাস্যাস্পদ জায়গার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, একটা হতাশার অন্ধকার জায়গায় ডুবে যাচ্ছি। ফলে এর পরিণতি এরকমই হবে। যতক্ষণে এই ব্যবস্থাকে পাল্টাতে হবে, ঘুরে দাঁড়াতে হবে, কর্মসংস্থান নতুন করে সৃষ্টি করতে হবে, মেধা মননের উপর অত্যাধিক গুরুত্ব দিতে হবে সব জায়গায়। বেশ, আমাদের তো সময় খুব কম। অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আমরা কথা বলছিলাম বিশিষ্ট শিক্ষক শুভ্র শঙ্কর নাগের সঙ্গে। বিশেষ অতিথির অনুষ্ঠানে আরও অনেক অনুষ্ঠান থাকবে, তার জন্য অবশ্যই নজর রাখতে হবে ট্রাইব টিভি বাংলাতে। নমস্কার।